দর্শক দেখছেন বিশেষ একাত্তর সংযোগ, সামিয়া রহমান আপনাদের সাথে আছি। সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থীদের নিয়ে আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি এবং ইতিমধ্যে আমাদের সাথে আরেকজন যুক্ত হয়েছেন, ডক্টর ক্যাপ্টেন রেজাউল করিম চৌধুরী, স্বতন্ত্র মেয়র প্রার্থী, এবং আমাদের সাথে একজন প্যানেলিস্টে যুক্ত হয়েছেন অধ্যাপক মাহবুবা নাসরিন, দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদেরকে স্বাগত এই অনুষ্ঠানে। আপনি বোধহয় যানজটে আটকা পড়েছিলেন, ঢাকা দক্ষিণের একটি সমস্যা। আমরা প্রত্যেক প্রার্থীকে এবং প্রধান সমন্বয়কারীকে আমরা সুযোগ দিয়েছিলাম 2 মিনিট করে কিছু বলার জন্য। ঢাকা দক্ষিণের প্রধান সমস্যা আপনি কি ভাবছেন এবং কিভাবে সমাধান করবেন? 2 মিনিট। ধন্যবাদ। আমি ডক্টর ক্যাপ্টেন রেজাউল করিম চৌধুরী, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে সম্মিলিত নাগরিক কমিটির পক্ষ থেকে টেবিল ঘড়ি মার্কা নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমার নির্বাচনী ইশতিহারে আমরা ঢাকার সমস্যাগুলো চিহ্নিত করার চেষ্টা করেছি। ইন শর্ট, ইশতেহারটাকে আমি যদি বলি যে আমরা কিছু প্রবলেম সলভিং এর কথা বলেছি, কিছু নতুন সার্ভিস ইন্ট্রোডিউস করার কথা বলেছি, কিছু সার্ভিসের ইমপ্রুভমেন্টের কথা বলেছি, কিছু রাইটসের কথা বলেছি, এবং কিছু ইকোনমিক কনসেপ্টের কথা বলেছি, এবং ইন্টিগ্রেটেড ঢাকার কথা বলেছি। বিভক্ত ঢাকা নয়, আমরা অবিভক্ত ঢাকা চাই। এবং এক কথায় আমরা বলেছি যে ঢাকা দক্ষিণকে দক্ষিণ এশিয়ার সিঙ্গাপুরের মতো একটি সফল বাসযোগ্য নগরী হিসাবে আমরা গড়ে তুলতে চাই। আপনাকে ধন্যবাদ। আমি একটু ভোটারদের কাছে যেতে চাচ্ছি। সরাসরি ভোটাররা আসলে প্রশ্ন করবেন আপনাদের কাছে। আপনারা যদি কোনো ব্যক্তিগত প্রশ্ন না করে আমাদের মেয়র প্রার্থীদের কাছে আপনাদের কোনো বক্তব্য বা প্রশ্ন থাকে যদি প্রশ্ন করুন প্লিজ। আমি মোহাম্মদ মুকসিদুর রহমান, দৌলপুর যাত্রাবাড়ি থেকে এসেছি। আমার প্রশ্ন হলো, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের শতকরা প্রায় 35, এক গবেষণায় দেখা গেছে 35% লোক বস্তিবাসী। এর মধ্যে থেকে প্রায় 42% লোক স্যানিটারি বাথরুমের সুবিধা থেকে বঞ্চিত। আপনারা ঢাকার মেয়র নির্বাচিত হলে এই বস্তিবাসীদের জন্য এই স্যানিটারি বাথরুম সুবিধা দেওয়ার জন্য কি ব্যবস্থা নেবেন? আমি আরো 2-1টা প্রশ্ন নিয়ে তারপর আপনাদের কাছে আসছি। জি, স্যানিটেশনের প্রবলেমের কথা শুনলাম। জি, মাইক্রোফোনটা একটু মুখের কাছে নিতে হবে। আমি দলপুর 14 নং আটফল থেকে এসেছি। আমাদের এলাকায় একটু পানি হতে না হতেই কোমর পর্যন্ত, বৃষ্টি না হতে কোমর পর্যন্ত পানি জমে যায় এবং টয়লেটের যত ময়লা আবর্জনা আছে সব জলের সাথে মিশে যায়। এই জলাবদ্ধতা বন্ধ করার জন্য আপনারা কি করতে চান? ধন্যবাদ আপনাকে। আরো 2-1টা প্রশ্ন নিয়ে আমি আসলে যেতে চাই মেয়র প্রার্থীদের কাছে। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি কদমতলী থানা থেকে এসেছি, শ্যামপুর থেকে। আমাদের চিকিৎসার জন্য কোনো সুবিধা নেই, কারণ আমাদের এখানে ভালো একটা ফার্মেসি নেই, ভালো ডাক্তার নেই, ভালো চিকিৎসার ব্যবস্থা নেই। আমাদের সরকারের এখানে কোনো হাসপাতাল নেই, কারণ আমরা গরিব মানুষ, অসহায়, আমাদের টাকা পয়সা তেমন একটা কিছু নেই আমরা যে তার ভালো একটা চিকিৎসা নিব। সেই জন্য আপনাদের কাছে আমাদের করণীয় কি? ধন্যবাদ। আমি মেয়র প্রার্থী আপনাদের সবার কাছে একে একে জানতে চাচ্ছি আসলে আপনারা সমাধান কোন পথে ভাবছেন, বিশেষত যে 3টি প্রশ্ন আসলো এক এক করে যদি আমি শুনি। এই সমস্যাগুলোর কথা আমি নিজেও বলেছি, সমাধানটা জানতে চাই। সমাধানের ব্যাপার হচ্ছে যে এগুলোর জন্য ফান্ড ক্রিয়েট করতে হবে, আর একটা একটা করে করতে হবে। যেহেতু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অলরেডি প্রায় 250 কোটি টাকা দেনা, তো এখানে ঢাকা সিটি কর্পোরেশনের আয়ের খাত নির্মাণ করতে হবে এবং সরকারের সাথে একটা গুড আন্ডারস্ট্যান্ডিং করতে হবে, যাতে করে একটা পর্যাপ্ত ফান্ড আমরা পাই এবং যেগুলো দিয়ে এগুলোর ব্যবস্থা করা যায়। এগুলো সমাধান করতে যেয়ে তো অনেক সময় লেগে যাবে এবং এইভাবে তো অনেকগুলো তো সমস্যায় ঢাকা দক্ষিণ জর্জরিত। আপনি বলছেন সরকারের সাথে কোঅর্ডিনেশন না করলে তো আমি করতে পারবো না, কারণ মেয়রের কাছে তো ফান্ডও সীমিত, আর অলরেডি ওখানে হলো গরিব এলাকা এবং ওখানে ট্যাক্স কম, যার জন্য আমরা ওখানে পর্যাপ্ত ইনকাম হয় না। ভাবে আসলে সুনির্দিষ্টভাবে ড্রেনেজ সমস্যা, জলাবদ্ধতা যে কথাটা বললো, স্যানিটারি এবং চিকিৎসার ব্যাপারটি বলা হলো, সেই ক্ষেত্রে সরকারি কোঅর্ডিনেশনের ব্যাপারটি বলেছেন, কিন্তু আপনারা কি স্টেপ নেবেন? আমাদের যে স্টেপ সেটা হচ্ছে যে ওখানে 3টা হসপিটাল আছে পুরো ঢাকায়। আমরা অলরেডি বলেছি আমাদের যে ইশতেহার, যে সেখানে এই হসপিটালগুলোর সেবার মান বাড়ানো হবে এবং নতুন হসপিটাল করার জন্য উদ্যোগ গ্রহণ করা হবে। বাথরুমও আমরা আমাদের ইশতেহারে বলেছি যে আমরা
ঢাকার দক্ষিণে আমরা পর্যাপ্ত পরিমাণ বাথরুম করবো এবং আলাদাভাবে মহিলাদের জন্য বাথরুম করব। বৃষ্টির পানি হলে ড্রেনেজের যে সমস্যা, এই সমস্যাগুলোর সমাধানের ব্যাপারে আমাদের কিভাবে সমস্যার সমাধান করা যায় সেটার একটা বিস্তারিত আমরা অলরেডি বলেছি যে ড্রেনেজগুলোকে আরো ডিপ করতে হবে, বড় পাইপ লাগাতে হবে। তো এগুলো করে আমরা এই ড্রেনেজের সমস্যার সমাধান করতে পারবো, কাজ শুরু করতে হবে। ধন্যবাদ। এখানে যে প্রশ্নটা এসেছে ভোটারদের পক্ষ থেকে, এটা খুবই যুক্তিসঙ্গত প্রশ্ন এবং এটা বাস্তব সমস্যা যে বস্তিবাসী, এটা 35% বস্তিবাসী, প্রায় 40 লক্ষের মতো। এই বস্তিবাসীদের সমস্যা, এটা কিন্তু এই বস্তিবাসীর সংখ্যা ক্রমাগত বাড়ছে। কারণ এখানে ঢাকা শহরে প্রতি বছরই 5 লক্ষ করে লোক এখানে নতুন যুক্ত হচ্ছে এই ঢাকার অধিবাসী হিসেবে। কারণ এই সারা দেশের যে আর্থসামাজিক ব্যবস্থা এবং সরকারের যে উন্নয়ন দর্শন, সেই দর্শনের কারণেই কিন্তু গ্রাম থেকে মানুষ উঠে শহরমুখী হচ্ছে কাজের আশায়, জীবিকার আশায়। সেজন্য নগরের লোক সংখ্যা ক্রমবর্ধমান। এই সমস্যা সমাধান একদিকে হলো সরকারের যে উন্নয়ন দর্শন, নীতি দর্শন, সেইটার পরিবর্তন ঘটানো, যাতে গ্রাম থেকে শহরমুখী না হয়, গ্রামে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। 2 নম্বর হলো যারা বস্তিবাসী আছে তাদের পুনর্বাসনের জন্য একটা মাস্টার প্ল্যান করা দরকার, পরিকল্পনা করা দরকার। সেই পরিকল্পনার আওতায় যেমন সরকারি খাস জমি আছে, 3000 একর সরকারি খাস জমি বিভিন্ন হাউজিং সোসাইটি, রিয়েল এস্টেট কোম্পানি তারা দখল করে আছে। সেইগুলো যদি উদ্ধার করে সরকারের সহায়তায় সেই উদ্ধার করে সেখানে যদি সরকারি উদ্যোগে তাদের জন্য ফ্ল্যাট করা যায়, আবাসন প্রকল্প করা যায় এবং স্বল্প মূল্যে কিস্তিতে পরিশোধ জন্য তাদের জন্য আবাসন ব্যবস্থা করা যায়, তাহলে তাদের পুনর্বাসন করে। একটা পরিসংখ্যানে দেখা গেছে বস্তিবাসীরা ঘর ভাড়া, বিদ্যুৎ বিল, পানির বিল এগুলো কিন্তু অন্যদের তুলনায় সবচেয়ে বেশি দেয়, কিন্তু সুবিধা তারা ভোগ করে কম। এগুলো একটা পরিকল্পনার আওতায় আনলে ওয়াসাও লাভবান হবে এবং বিদ্যুৎ বিভাগও লাভবান হবে, সরকার, সিটি কর্পোরেশন তারা লাভবান হবে। কিন্তু তারা কিন্তু পয়সা দিচ্ছে, সেই পয়সা সরকারের কোষাগারে জমা হচ্ছে না। সেগুলো নানা ধরনের মস্তান, গডফাদার তারা সেগুলো নিয়ন্ত্রণ করছে। ধন্যবাদ। এখানে উপস্থিত দর্শকদের মধ্যে যে 3টা প্রশ্ন এসেছে, স্যানিটেশন, জলাবদ্ধতা এবং চিকিৎসা সুবিধা, এখানে আমি 2টো অংশ দেখছি। যে একটি হচ্ছে যে সমস্যা, আর এই সমস্যায় মূলত বেশি ভুগে থাকেন লো ইনকাম পিপল, স্লাম পিপল। তো এই জায়গাটাতে এসে আমি আমার ম্যানিফেস্টো থেকে একটা পয়েন্ট উল্লেখ করছি। 3 নম্বরে আমি উল্লেখ করেছি যে মেট্রো সরকারের প্রচলন, প্রতিটি ওয়ার্ডে নির্বাচিত ওয়ার্ড কাউন্সিল গঠন, পর্যাপ্ত বিকেন্দ্রীকরণ, জনগণের অংশগ্রহণ ও সেবার মান ও পরিধি বাড়ানো, মন্ত্রণালয়গুলোর এই নগরের সকল কাজ নগর প্রশাসনের উপর ন্যস্ত করার লক্ষ্যে কাজ করা। বর্তমান আইনে আমাদের যে মেয়র নির্বাচিত হবেন তিনি এক ব্যক্তি, তার কোনো সরকার নেই এবং মন্ত্রণালয়গুলোর উপরে তার সেরকম সরাসরি কোনো প্রভাব নেই, যেহেতু মন্ত্রণালয়গুলো স্বাধীনভাবে কাজ করবে এবং মেয়রকে সবাইকে অনুরোধ জানাতে হবে কেবল কাজের জন্য। তো এই মূল কনসেপ্টটাতে নগর সরকারে আমাদের ফিরে আসতে হবে এবং যেখানে পৌরসভার 10,000 লোকের জন্য একটা নির্বাচিত পরিষদ থাকে, এক একটি কাউন্সিলে ঢাকা শহরে 30-35 হাজার লোকের জন্য একজন কাউন্সিলর ইজ নট এনাফ। এখানে প্রত্যেকটা কাউন্সিলে নির্বাচিত ওয়ার্ড কাউন্সিল থাকতে হবে এবং 10-12 জন মেম্বার সহ যখন ওয়ার্ড কাউন্সিল হবে, দেয়ার উইল বি পিপলস পার্টিসিপেশন এবং সেখানেই জনগণের সমস্যাগুলো চিহ্নিত হবে এবং সেখানেই জনগণের সমাধানের রাস্তাটা তৈরি করতে হবে। আমরা যদি টপ হেভি করি, আমরা বড় বড় প্রজেক্ট করব, ওয়ার্ল্ড ব্যাংক থেকে টাকা আসবে, দেশের ঋণ বাড়বে, সমস্যার সমাধান হবে না, আবার অন্যত্র সমস্যাগুলো থেকে যাবে, সুশাসনের অভাব এবং দুর্নীতির কারণে পিলফারেজ হয়ে যাবে এবং সুবিধাটা আমাদের উদ্দিষ্ট যে নগরবাসী তাদের কাছে পৌঁছাবে না। আর দ্বিতীয় আমি আরেকটা বিষয় একটু উল্লেখ করতে চাই যে এই ঢাকা নগরীকে তিলোত্তমা করে কিন্তু এই বাংলাদেশকে বাঁচানো সম্ভব নয়। বাংলাদেশের পর্যাপ্ত বিকেন্দ্রীকরণ সকল স্তরে করতে হবে, সকল পৌরসভার, সকল সিটি কর্পোরেশনের উন্নয়ন করতে হবে এবং গ্রামের উন্নয়ন করতে হবে, তখনই কেবলমাত্র সমস্যাগুলোর সমাধান আমরা পাবো। আমি প্রথমেই ধন্যবাদ জানাই যারা প্রশ্ন করেছেন এবং প্রশ্নের মাধ্যমে তারা যে বিভিন্ন সমস্যার ভুক্তভোগী সেটা প্রকাশিত হয়েছে। প্রথমে আমি বলবো যে জলাবদ্ধতা দূরীকরণ ঢাকা সিটি কর্পোরেশনের একার পক্ষে সম্ভব নয়, এখানে সরকারকে এগিয়ে আসতে হবে।
আমি যতটুকু জানি, যদি সিটি কর্পোরেশনের মেয়রকে ক্ষমতা দেওয়া হয় অথবা তার পরিকল্পনায় বাধা না দেওয়া হয়, বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে অনেক এনজিও আছেন যারা এই সমস্যার সমাধান করে দিতে চান, কিন্তু প্রধান সমস্যা হলো আমাদের নিজেদের সরকার, তারা এটা হতে আজ পর্যন্ত দেন নাই। দ্বিতীয়, স্বাস্থ্যসেবা। এই দেশে বাস করছি, গ্রামে গঞ্জে প্রতিটা ইউনিয়নে একটা করে স্বাস্থ্যকেন্দ্র আছে, সেখানে মানুষ গেলে চিকিৎসা সেবা পায়। আর উপজেলাতে তো বিরাট বিরাট 50 বেড 100 বেড হসপিটাল আছে। অথচ ঢাকা শহরের দিকে দেখেন, ঢাকা দক্ষিণে মাত্র 3টা হসপিটাল, সেখানে আবার টিকিট কেটে চিকিৎসার জন্য যেতে হয়। অথচ এখানে প্রতিটা ওয়ার্ড 3-4টা আমাদের যে গ্রামের ইউনিয়ন তার সমান। সুতরাং এই জিনিসটা অতি দ্রুত সিটি কর্পোরেশনের মেয়র নিজেদের বাজেট থেকে করতে পারেন। যেমন অনেক আগে ঢাকা শহরে কিন্তু প্রাথমিক চিকিৎসা কেন্দ্রগুলি সিটি কর্পোরেশনের অধীনে ছিল, পরবর্তীতে সেন্ট্রালাইজড গভর্নমেন্ট হয়ে অনেক অত্যাধুনিক হয়ে গিয়ে সেই সুবিধা থেকে ঢাকাবাসী বঞ্চিত হচ্ছেন। থার্ড, ল্যাট্রিন বা স্যানিটেশন, এটা একজন সিটি কর্পোরেশনের মেয়র যদি সত্যিকার ভাবে পরিকল্পনা করেন, তাহলে যারা নিম্ন আয়ের মানুষ বা একজন বলছেন 40% বস্তি, আমি তাতে এগ্রি করি না, তবে বেশিরভাগ অংশই ঢাকা দক্ষিণের এত ঘিঞ্জি যে এটাকে অনেকে বস্তি বলেই মনে করেন। সেইখানে কিন্তু এই স্যানিটেশন সিস্টেমে মিউনিসিপাল অর্থাৎ পৌর শৌচাগার বা এই যে গোসল করার ব্যবস্থা এবং অন্যান্য ব্যবস্থা করা মোটেই কঠিন না। আমরা দেখেছি একবার উদ্যোগ নেওয়া হয়েছিল ঢাকার নয়াবাজার সহ বিভিন্ন জায়গায় পাবলিক টয়লেট যেটাকে আমরা বলি, সেগুলি করা হয়েছিল। এইগুলি করার একজন প্রার্থী বললেন অনেক খাস জমি যেগুলি বেদখল হয়ে আছে সেইগুলি দখল করে যেমন ফ্ল্যাট বানানো যায়, তেমনি নাগরিকদের সুযোগ সুবিধার জন্য এই সকল ব্যবস্থাও করা যায়। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাকে একটা বিরতি নিতে হবে। আমাদের সাথে ইতিমধ্যে সাইদ খোকনও চলে এসেছেন, তিনিও যুক্ত হবেন, কিন্তু একটা বিরতি নিয়ে আমি আবার ফিরছি বিশেষ একাত্তর সংযোগ।